ভোরের পূবাকাশ, উত্তরের হিমালয় পাদদেশের মন মাতানো ঝিরঝির বাতাস চারিদিকে, লাল আভা ছড়িয়ে সূর্য উঁকি দিচ্ছে কালো মেঘের বুক চিরে। এখনো প্রাণচাঞ্চল্য শুরু হয়নি জনপদে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের পাঁচবিবি থানাতে বাঙালি, সাঁওতাল, ওরাও, মুন্ডা ছাড়াও বাস করে আরেকটি আদিবাসী জনগোষ্ঠী। অন্যরকম আদিবাসী সম্প্রদায়ের নাম মালো। সংখ্যায় প্রায় ৫,০০০-এর মতো। একটু একটু করে নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছে এ জনপদের মানুষগুলো। মালোরা পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, তাই তারা ঘরদোর লেপা পোছার কাজগুলো সেরে নেয় স্নানের আগেই। তারপর তুলসী পূজা দিয়ে শুরু করে সংসারের অন্যান্য যাবতীয় কাজ। মালো সমাজে আলাদা কোনো রান্নাঘর থাকে না। সাধারণত বারান্দার দেয়ালের পাশে থাকে চুলার অবস্থান। খাবার দাবারে তেমন কোনো বাছ বিচার নেই। সব ধরনের খাবার খেতে পছন্দ ওদের। তাছাড়া প্রতিদিনকার খাদ্য তালিকায় ভাত, মাছ, সবজি আর ডাল তো আছেই। গাভী দহনে বেশ পটু পাথরঘাটার মালো মহিলারা। মালো ভাষায় এর নাম দাই দোহেক, অর্থাৎ গাই দহন। তবে এই কাজটি করতে মেয়েরাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। সূর্যাপুর গ্রামের একমাত্র ছোট্ট মুদি দোকান। চাহিদা বেশ। সংসারের টুকিটাকি জিনিস কিনতে ছোট বড় সবাই ছুটে আসে এই দোকানে। কেনাকাটার ভিড়ভাট্টাও লেগে থাকে সকাল থেকেই। অতীতে মালোরা শিক্ষার আলো থেকে ছিল বহু দূরে। তাদের ধারণা ছিল শিক্ষা অর্জন করা মানেই সমাজে অত্যাচারী শ্রেণী সৃষ্টি করা। শিক্ষা নিয়ে এ ধরনের ভ্রান্ত ধারণা থেকে আজ ওরা সম্পূর্ণ সরে এসেছে। বাবু জেরকা সিং নামের এক নিরক্ষর, দানবীর ও শিক্ষানুরাগী ব্যক্তি এ অঞ্চলের আদিবাসীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার জন্য সর্বপ্রথম উদ্যোগী হন। তিনি আদিবাসী ছেলেমেয়েদের লেখাপড়ার কথা বিবেচনা করে নিজের দানকৃত প্রায় ১০০ বিঘা জমির উপর ১৯২৫ সালে প্রথমে আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই স্কুলের প্রতিষ্ঠাতা জেরকা সিং, তিনি একজন মহৎ ব্যক্তি ছিলেন। তিনি বিদ্যানুরাগী ছিলেন। তিনি কোনদিন চেয়ারে বসতেন না। তিনি এই বিদ্যালয়কে একটা পবিত্র স্থান বলে মনে করতেন, যার ফলে উনি আসে এই ঢিবিতে বসতেন। ওখান থেকে তিনি মিটিং সিটিং যা কিছু করার করতেন এবং লোককে উপদেশ দিতেন। আর বলতেন যে এই চেয়ারটা এটা শিক্ষিত লোকের স্থান, আমার বসার জায়গা নয়। এই স্কুল প্রতিষ্ঠার ফলে বিভিন্ন সম্প্রদায়ের ছেলেমেয়ে এখানে লেখাপড়া করে। তার মধ্যে বিশেষ করে মালো, উরাও, সাঁওতাল, মুন্ডা এবং পাশাপাশি মুসলিম ছাত্ররাও। মালোসহ বিভিন্ন জনগোষ্ঠীর ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য পাথরঘাটার আটাপুরে আছে সেন্ট পলস প্রাইমারি স্কুল। স্কুলগামী মালো সম্প্রদায়ের ছাত্রছাত্রীর সংখ্যা শতকরা ৯০ থেকে ৯৫ ভাগ। শিক্ষার হার শতকরা ৫৪ ভাগ। বর্তমানে মিশনারির সহায়তায় বিভিন্ন ভাষাভাষীর ১০০ জন ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আবাসিক সুবিধা। ক্লাস শুরুর পূর্বে প্রতিটি ছাত্রছাত্রীকেই এভাবে শৃঙ্খলাবদ্ধভাবে স্কুলে এসে অংশ নিতে হয় পিটি আর জাতীয় সঙ্গীতে। ক্লাসের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্বটুকু নিজেদেরই। শ্রেণী শিক্ষিকার তত্ত্বাবধানে সবাই মনোযোগী হয়ে ওঠে লেখাপড়ায়।
এ অঞ্চলের মালো সম্প্রদায়ের প্রধান জীবিকা কৃষিকাজ। ধান তাদের প্রধান ফসল। আগে মালো সম্প্রদায়ের প্রায় প্রতি পরিবারেই নিজেদের প্রয়োজন অনুযায়ী যথেষ্ট জায়গা জমি ছিল। তারা বন জঙ্গল কেটে উঁচু নিচু জায়গা সমতল করে চাষাবাদ করে ভোগ করত। দেশ বিভাগ আর স্বাধীনতা যুদ্ধে দেশ ত্যাগের কারণে অনেকেই জমি জমা ফেলে রেখে চলে যায়। এদের অনেকেই যুদ্ধ শেষে সে জমি আর ফিরে পায়নি। এখন তাদের প্রায় সবাই ভূমিহীন ক্ষেত মজুর। পরের জায়গা জমিতে কায়িক পরিশ্রম করে জীবন ধারণ করছে। মালো মহিলারা ঘরে বাইরের কাজে কর্মে সমান পারদর্শী। খেতে খামারে গরু ছাগলের যাবতীয় পরিচর্যার কাজটি মেয়েরাই করে থাকে। মালো সমাজের মেয়ে পুরুষেরা দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে অন্যের ধান কাটাই মাড়াই করে থাকে। অভাবী মালোদের কারো ব্যস্ততা ন্যাড়া থেকে ধান সংগ্রহের কাজে, কারো ধান শুকোনোর কাজে, কারো ধান পরিষ্কারের কাজে। ধান সিদ্ধ করার কাজে ব্যস্ত এক বৃদ্ধা। ঠিক কতকাল ধরে মালোরা এদেশে বসবাস করছে তার কোনো সঠিক ইতিহাস আজও লিপিবদ্ধ হয়নি। বংশ পরম্পরায় প্রাচীনদের জিজ্ঞাসার মাধ্যমেও কোনো সময়কাল জানা যায়নি। শুধু জানা যায় সে সময় এ জনপদ বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। তখনকার মানুষজনও ছিল সংখ্যায় খুবই কম। বন্য পশুর ভয়ে দলবদ্ধভাবে গোষ্ঠী শ্রেণী ও সম্প্রদায় ভেদে জীবনযাপন করত। এখনো ঠিক সেইভাবে সেই কাল থেকেই বিভিন্ন সম্প্রদায়ের বসবাস আজও বিদ্যমান আছে। বর্তমানে বাংলাদেশের সিরাজগঞ্জ, দিনাজপুর, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, যশোর, রাজশাহী, নওগাঁ, সিলেট ও মৌলভীবাজারে প্রায় 2.5 লক্ষাধিক মালোরা বসবাস করছে। এছাড়াও ভারতের ছোট নাগপুর, রাঁচি, 24 পরগনা, পশ্চিম দিনাজপুর ও নেপালে এদের বসতি রয়েছে। মহীপুরের রতনের প্রধান পেশা হস্তশিল্পের নানা কাজে। স্থানীয় বাঁশ হচ্ছে এ শিল্পের অন্যতম কাঁচামাল। আড়াআড়িভাবে তৈরি বাঁশের যন্ত্রটির নাম ঘোড়া। পায়ে ভর রেখে কাতুল দিয়ে খ্যাটকা বা বেত তোলার কাজটি করতে হয় সূক্ষ্মভাবে। ছোট ভাই রুবেলকে নিয়ে এই শিল্পের কাজে ব্যস্ত সময় কাটে দুজনার। জীবিকা চলে বাঁশে তৈরি টোপা, ঢেলিয়া বা দৌড়া বানিয়ে। ঘর গৃহস্থালীর নানা পণ্য তারা বাজারে বিক্রি করে থাকে। সাপ্তাহিক হাটের দিন তাদের আয় রোজগারও নেহাত কম আসে না, 5 থেকে 600 টাকা। যান্ত্রিক এ সভ্যতার যুগে আজকাল গ্রামগঞ্জে ঢেঁকির প্রচলন খুব একটা দেখা মেলে না, কিন্তু জয়পুরহাটের মালো সমাজে এলে এখনো এর ব্যবহার কম বেশি চোখে পড়ে। ধান ভাঙানো কিংবা পিঠার গুঁড়ি তৈরিতেও এর বেশ কদর আছে এখনো। তেলে ভাজা পিঠা খেতে খুব পছন্দ করে মালোরা। পৌষ পার্বণ, দোল পূর্ণিমা, কালী পূজাতে এই তেলের পিঠার আয়োজন করা হয়। আদিবাসী মালোরা খুবই সংস্কৃতিমনা, সরলমনা ও অতিথিপরায়ণ। বাড়িতে কোনো অতিথির আগমন তারা দারুণভাবে উপভোগ করে।
কৃষিজীবী মালদের কারো কারো আবাদ করার মতো যৎকিঞ্চিৎ জমি আছে। এখনো সনাতন পদ্ধতিতেই চাষাবাদ করে থাকে। মালো সমাজের মায়েরা তাদের বাচ্চাদের দোলনায় ঘুম পাড়ায়। দোলনাকে ওরা ভুরুয়া বলে। অবুঝ ছোট শিশুকে ঘুম পাড়ানির কত না কৌশল মাদের। আদিবাসী মালো মেয়েরা কতটুকু পরিশ্রমী তা অনেশ্বরীকে দেখলে বোঝা যায়। বয়সের কাছে হার না মানা এই মহিলার সময় কাটে সংসারের ছোটখাটো কাজে। স্বামী অভিদাসও ব্যস্ততার কাজে। গৃহপালিত পশুর মধ্যে গরু, ছাগল আর শূকর প্রধান। মালোরা মাটির ঘরে বাস করে। সমতলবাসী মালোদের ঘরবাড়িগুলোর আছে নানা রকম বৈশিষ্ট্য। সবাই ঘর তৈরি করে মাটি দিয়ে। কালে ভদ্রে আবার দুতলা বিশিষ্ট মাটির ঘরেরও দেখা মেলে। ঘরের চালে খড় বা গমের ডাঁটা কিংবা টিন ব্যবহার করে। অর্থনৈতিক দুর্বলতা এর অন্যতম কারণ হলেও শীত গ্রীষ্মে উভয় ঋতুতেই এই মাটির ঘর তাদের কাছে খুব আরামদায়ক। একটু অবস্থা সম্পন্ন গৃহস্থেরা তাদের নিরাপত্তার জন্য বাড়ির সম্মুখভাগ আবদ্ধ রাখার জন্য মাটির দেয়ালের বেষ্টনী তৈরি করে। বৃষ্টির পানি থেকে এই দেয়ালকে সুরক্ষার জন্য উপরের অংশে থাকে বিশেষ ছাউনির ব্যবস্থা। চলাফেরার জন্য একটি দুয়াইর বা গেট থাকে। মালো সমাজের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দৈনন্দিন পানি ব্যবহারের জন্য প্রায় প্রতিটি বাড়িতে একাধিক পুকুর আছে। ইদানিংকালে এনজিও সহায়তায় বাড়ির ভেতরে সবাই টিউবওয়েলের পানি ব্যবহারের সুবিধা পাচ্ছে। তবে হাজামজা পুকুরগুলোতে এখন নামে মাত্র মৎস্য চাষ হলেও অধিকাংশ পুকুরই ব্যবহারের অনুপযোগী। এক গৃহিণী বাড়ির চাকচিক্য বাড়াতে প্যাকাইনির কাজে ব্যস্ত। মালাদের ঘরবাড়ি সবসময় আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। তাদের ঘরবাড়ির বাহ্যিক দিক পরিষ্কার পরিচ্ছন্ন ও মসৃণ রাখতে খুব পছন্দ করে। শিল্পমনা মালো জাতি ঐতিহ্যবাহী রীতি, রুচি আর সুন্দর মনের পরিচয়ে তাদের বাড়ির সৌন্দর্যকে ফুটিয়ে তোলে, যা আধুনিক সভ্যতার ভিড়েও আপন সৌন্দর্য উজ্জ্বল। ঝকঝকে পরিপাটি বাড়িগুলো দেখতে তখন খুবই সুন্দর লাগে। সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রঙের ব্যবহার চোখে পড়ার মতো। ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য থাকে জানালা। কবুতর পালার জন্য ঘরের পাশে কূপের মতো ঝুলানো থাকে বাঁশের বিভিন্ন ঢেলিয়া। এ অঞ্চলের আদিবাসীদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য 1996-97 সালে পাঁচবিবির উঁচাইতে প্রতিষ্ঠা করা হয়েছে এই আদিবাসী একাডেমি ও সাংস্কৃতিক ভবন। মালো সম্প্রদায় সনাতন ধর্মের অনুসারী। অতীতে তাদের কোনো ধর্মগ্রন্থ ছিল না। বন জঙ্গলে বসবাসকালে বিভিন্ন হিংস্র জন্তুর ভয়ে তারা বিভিন্ন শক্তির উপাসনা করত, এমনকি বড় কোনো গাছেরও পূজা করত। বর্তমান প্রচলিত ধারায় বিভিন্ন ঋতুতে পূজা পার্বণ পালন করে থাকে, যেমন সরস্বতী পূজা, কালী পূজা, মনসা পূজা। এছাড়াও অতীত ঐতিহ্য ধারায় কর্মা পূজা, সহরায় এসবও করে থাকে। ঐতিহাসিকদের ধারণা, ভাষাগত দিক থেকে মালোরা অস্ট্রো অ্যাসিটিক পরিবারভুক্ত বা প্রোটো অস্ট্রোলয়েড জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ওদের ভাষা সাদ্রি বা সাদান। ভাষাগত উচ্চারণে বাংলা, হিন্দি, উর্দুর সংমিশ্রণ দেখা যায়। অন্যান্য আদিবাসীদের সাথে মালোদের আকৃতি প্রকৃতির অমিল থাকলেও দৈহিক গড়ন, মুখাবয়ব ও নাসিকা প্রায় বাঙালিদের মতোই। গায়ের রং অধিকাংশ ক্ষেত্রে শ্যামলা, মাথার চুল কালো, সাদা আর সোজা। মালো সম্প্রদায় কতদিনে আসছিল এইটারই আসল হদিশ পাওয়া যায় না, তবে নাগপুর, রাঁচি অঞ্চল থেকে এসেছিল এইটুকু জানি। বিভিন্ন
পূজা পার্বণ অনুষ্ঠানগুলোতেই একটু খেয়াল করে দেখলে আমরা দেখি যে জীবিকা নির্বাহের জন্য যদিও এই উরাও এবং মালৌ সম্প্রদায়ের অনেকেই অনেক দিকে চলে গেছে, তারপরও ওই আমাদের নিজস্ব যেসব পূজা পার্বণ অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে সবাই আমরা এসে এখানে জড়ো হই। এটি মালৌ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিয়ে নৃত্য। সাধারণত বিয়ের আগের রাতে বরকনের উভয়ের বাড়িতে সারা রাত ব্যাপী এই নাচ গান চলে। ঢাক ঢোল, বাঁশি আর চিরাচরিত পোশাকে যুবক যুবতীরা নেচে গেয়ে হই হুল্লোড়ে মেতে থাকে সারাক্ষণ। ক্লান্তি যেন ছুঁতেই পারে না ওদের। নৃত্যের তালে তালে তারা তাদের মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করে গানের মাধ্যমে। মালৌ সমাজের মধ্যে নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা ও ছেলে মেয়ে সবাই গান গাইতেও পারে, নাচতেও পারে। নাচ ও গান তাদের ভাত ও কাপড়ের মতোই জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই নাচ গানে তাদের কোনো সংকোচ নেই। বৈবাহিক ব্যাপারে অতীতে তারা যে সংস্কার ও সামাজিক রীতিনীতি মেনে চলত, সময়ের পরিবর্তন ও বিবর্তনের এই আধুনিক যুগে এসেও তারা প্রায় একই ধারা মেনে চলছে। পাথরঘাটার একমাত্র নদী তুলসী গঙ্গা। প্রকৃতির এই নির্জনতা এলে ভীষণ এক কৌতূহল তাড়িয়ে বেড়ায় সারাক্ষণ। নদীর তলদেশে আর পাড়ের বিস্তীর্ণ জায়গা জুড়ে সর্বত্র চোখে পড়ে ছোট বড় নানা রকম পাথর। বলতে গেলে এক অঘোষিত প্রত্নতাত্ত্বিক এলাকা। দিন দিন এসব পাথর চুরি হয়ে যাওয়ায় এর আধিক্য এখন অনেক কমে যাচ্ছে। এগুলো সঠিক কোনো ইতিহাস আজও জানা যায়নি। কারো মতে এগুলো পাল বংশের কীর্তি, আবার কারো মতে নিমাই পীরের কীর্তি। রহস্যময় জায়গাটির খনন সম্ভব হলে অদূর ভবিষ্যতে এর সঠিক ইতিহাস নিশ্চয়ই বেরিয়ে আসবে। তুলসী গঙ্গা নদীর পাড় ঘেঁষেই আছে হযরত মুহাম্মদ নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার। অনেকের কাছে শাহ নিমাই রাহমাতুল্লাহ আলাইহির মাজার নামে পরিচিত। পবিত্র এই স্থানটি সবসময় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগোষ্ঠীর মিলন ক্ষেত্র। স্থানীয় বিভিন্ন আদিবাসী ও বাঙালি জনগোষ্ঠী ছাড়াও দূর দূরান্ত থেকে প্রতিদিন শত শত ভক্তদের সমাগম ঘটে এখানে। আরেকটি দিনের বিদায়, মালৌ সমাজের আত্মশুদ্ধির রাত। প্রতি বছর ফাল্গুন মাসের দোল পূর্ণিমার রাতে নিজেদের বিপদমুক্ত, পাপমুক্ত ও পশুত্বকে দমন করার জন্য আয়োজন করে পগোয়া খেলা। প্রতীকী এই বেড়াঘরে আগুন ধরার পূর্বে সবাই প্রার্থনায় মিলিত হয়। সারা বছরের ভুল ভ্রান্তিগুলো শুধরিয়ে অগ্নি স্নানে শুচি করে নেয় নিজেদের। আগুন খেলার আনন্দে মেতে ওঠে এ সময় সরল আদিবাসী মালৌ সম্প্রদায়। সব সম্প্রদায়ের জনগোষ্ঠীর সৌহার্দ্য আর শান্তির সহাবস্থানে আরও সমৃদ্ধ করুক পাঁচবিবির আদিবাসী মালৌ সমাজের নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি।